গল্পের শুরুতে দেখা যাবে শিবরাত্রির আর বেশি দেরি নেই। বসু মল্লিক বাড়ির ভেতরে যেন এক অদৃশ্য অশান্তির ছায়া নেমে এসেছে। ড্রয়িং রুমে সবাই একসাথে বসে আছে, কিন্তু কারো মুখে স্বাভাবিক হাসি নেই। হঠাৎই রেশমির কানে আসে কথাটা, আরে না না, তুমি জলটা খাবে না। কথাটা যেন হাওয়ায় ভেসে আসে, কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকে অদ্ভুত এক ইঙ্গিত। মনে হয় এই বাড়ির ভেতরে শুধু জল নয়, আরও অনেক কিছুই আজ আর আগের মতো স্বচ্ছ নেই। রেশমি আজ শ্বশুরবাড়ি ফিরে যাবে, তাই বাড়ির সবার আশীর্বাদ নিতে ড্রয়িং রুমে এসেছে। প্রথমে সে কাননবালা দেবীর কাছে গিয়ে প্রণাম করল। কাননবালা দেবী মমতাভরা কণ্ঠে বললেন, আর কয়েকটা দিন থেকে গেলে হতো না দিদিভাই? তাছাড়া তুমি তো এখন অসুস্থ, শরীরটা পুরোপুরি ভালো না হলে যাওয়ার কি এত তাড়া? রেশমি মৃদু হাসল, কিন্তু সেই হাসির ভেতরে ছিল চাপা কষ্ট। সে জানে এই বাড়ির সাথে তার শিকড় জড়িয়ে আছে, তবু এখন তাকে অন্য এক দায়িত্বের পথে হাঁটতে হবে। এরপর সে ইন্দ্রজিৎ বসু মল্লিকের পায়ে হাত দিল। ইন্দ্রজিৎ স্নেহভরা চোখে বললেন, মা, তুই আর কয়েকটা দিন থেকে গেলি না কেন? তুই একা একা ওখানে গিয়ে কি করবি? এই বাড়ি ছাড়া তোকে মানায় না। কথাগুলো শুনে রেশমির চোখে জল এসে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে জানে আবেগে ভেসে গেলে চলবে না, এই মুহূর্তে তাকে শক্ত থাকতে হবে। এরপর সে তেজের মায়ের কাছে গেল। তেজের মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর এই জ্যাঠো এতটা অসুস্থ, আমি তোর বিয়েতেও থাকতে পারলাম না। সবকিছু যেন ঠিকমতো হল না। রেশমি শান্ত গলায় উত্তর দিল, আমি এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি, তোমরা সবাই আমাকে আগলে রেখেছ, কিন্তু এখন তো আমাকে সবটা নিজেকেই সামলে নিতে হবে। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, যেন সে ভবিষ্যতের ঝড়ের জন্য নিজেকে প্রস্তুত করছে। এরপর সে সুধার কাছে গেল। আমি সবার আগে তোমার ভালো থাকাটা দেখতে চাই। তোমার যদি কখনো কোনো বিপদ আসে, কোনো সমস্যা হয়, একটুও দ্বিধা না করে আমাকে ফোন করবে। সুধা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। রেশমির কথায় যেন অন্যরকম ইঙ্গিত ছিল, কিছু একটা ঘটতে চলেছে, যার জন্য সে আগে থেকেই সতর্ক করছে। ঠিক তখনই দরজার বাইরে হঠাৎ শব্দ হল। সবাই ঘুরে তাকাল। নকল তেজ ভিতরে ঢুকল। তার চোখে মুখে অস্বস্তি, কিন্তু সে তা লোকানোর চেষ্টা করছে। সে বলল, বাইরে সবাই কেন এত চুপচাপ? শিবরাত্রি তো দরজায় কড়া নাড়ছে, বাড়িতে উৎসবের প্রস্তুতি নেই কেন? তার কণ্ঠে কৃত্রিম উচ্ছ্বাস, কিন্তু রেশমির চোখে ধরা পড়ল অন্য কিছু, ভয়। কয়েকদিন ধরেই রেশমির মনে সন্দেহ জেগেছে, তেজের আচরণ বদলে গেছে, তার কথা, তার ব্যবহার, সবকিছুতেই অদ্ভুত ফাঁকফোকর। আর আজ সকালে সে এমন কিছু শুনেছে যা তার সন্দেহকে প্রায় নিশ্চিত করেছে। রেশমি ধীরে ধীরে বলল, শিবরাত্রির আগেই অনেক সত্যি সামনে আসবে, তখন দেখা যাবে কার ভক্তি আসল আর কারটা শুধু মুখোশ। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ইন্দ্রজিৎ বসু মল্লিক কড়া চোখে তেজের দিকে তাকালেন। কাননবালা দেবী উদ্বিগ্ন হয়ে বললেন, কি বলতে চাইছিস রেশমি? রেশমি সোজা হয়ে দাঁড়াল। আমি আজ চলে যাচ্ছি ঠিকই, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই। এই বাড়িতে যে মানুষটা নিজেকে তেজ বলে পরিচয় দিচ্ছে, সে আসল তেজ নয়। কথাটা যেন বাজ পড়ার মতো আঘাত করল। তেজ চিৎকার করে উঠল, তুমি পাগল হয়ে গেছ, কি সব বলছ? রেশমি শান্ত গলায় বলল, আমি সব প্রমাণ পেয়েছি। শুধু তাই নয়, সন্তানের যে সত্যিটা এতদিন লুকিয়ে রাখা হয়েছে, সেটাও খুব শিগগিরই সামনে আসবে। শিবরাত্রির দিন সবাই জানতে পারবে কে কার আসল পরিচয়। সুধা কাঁপতে কাঁপতে বসে পড়ল। তেজের মা স্তব্ধ। ইন্দ্রজিৎ বসু মল্লিকের মুখ শক্ত হয়ে গেল। এই সব যদি সত্যি হয়, তিনি বললেন, তাহলে বসু মল্লিক বাড়ির ভিত্তিটাই নড়ে যাবে। নকল তেজ এবার অস্থির হয়ে উঠল। তার চোখে স্পষ্ট ভয়। সে বলল, এই মেয়েটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওর কথা কেউ বিশ্বাস করবেন না। কিন্তু রেশমির কণ্ঠে যে আত্মবিশ্বাস, তা অস্বীকার করা কঠিন। আমি কাউকে ভাঙতে চাই না, কিন্তু মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা সম্পর্ক কোনোদিন টেকে না। সত্যি যত তাড়াতাড়ি সামনে আসে ততই ভালো। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। শিবরাত্রির ঘণ্টাধ্বনি যেন আগাম শোনা যাচ্ছে, এক নতুন প্রকাশের ইঙ্গিত। কাননবালা দেবী চোখ বন্ধ করে প্রার্থনা করলেন, মহাদেব সত্যি যেন এই বাড়িকে রক্ষা করে। রেশমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। বেরোনোর আগে একবার পিছনে তাকাল। এই বাড়ি তাকে বড় করেছে, ভালোবাসা দিয়েছে, কিন্তু এখন সেই বাড়ির ভেতরে ফাটল ধরেছে। শিবরাত্রির দিন কি সত্যিই ফাঁস হবে নকল তেজের আসল পরিচয়? সন্তানের সত্যি সামনে এলে কি ভেঙে যাবে বসু মল্লিক বাড়ির সব সম্পর্ক? নাকি সত্যি এই ঝড়ের মধ্যেই নতুন করে গড়ে উঠবে ভাঙা বিশ্বাস? উত্তর লুকিয়ে আছে আসন্ন সেই পবিত্র রাত্রির অন্ধকারে, যেখানে মিথ্যা আর সত্যির লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হবে।
কিংশুক লাহিড়ীর বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে ভেতরে বসে কিংশুক লাহিড়ী অধৈর্য হয়ে অপেক্ষা করছে। তার চোখে স্পষ্ট উত্তেজনা। আজ রেশমি প্রথমবার শ্বশুরবাড়ি যাবে। লাহিড়ী কড়া গলায় বলে উঠল, আর কত দেরি, তাড়াতাড়ি নিয়ে আসো। কথাটা যেন আদেশের মতো ছুটে গেল বাড়ির ভেতরে। সুধা ধীরে ধীরে রেশমির হাত ধরে বাইরে নিয়ে এলো। রেশমির চোখে স্বপ্ন, নতুন সংসার, নতুন মানুষ, নতুন শুরু। কিন্তু দূর থেকে সবকিছু দেখছিল নকল তেজ, তার ঠোঁটে হালকা কুটিল হাসি। সবাই যখন একে একে চলে গেল, সে মনে মনে ফিসফিস করে বলল, শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য চোখে তোর যত স্বপ্ন খুব তাড়াতাড়ি ভেঙে যাবে রেশমি, তুই কোনো দিন সুখে সংসার করতে পারবি না। কিংশুক লাহিড়ী। এরপর দৃশ্য বদলে যায়। শাহাপুরের নির্জন রাস্তা, অন্ধকারে দাঁড়িয়ে আছে নকল তেজ, সামনে বিচ্ছু। মুহূর্তের মধ্যে গুলির শব্দে স্তব্ধতা ছিন্ন হয়। নকল তেজ ঠান্ডা গলায় বলে, তেজ বসু মল্লিক, তোমার সময় শেষ, তুমি আর কোনো দিন সুধার কাছে ফিরতে পারবে না। কিন্তু হঠাৎ সবকিছু ঝাপসা হয়ে যায়। বোঝা যায় এটা ছিল সুধার দুঃস্বপ্ন। ঘুম ভেঙে আতঙ্কে সে চিৎকার করে ওঠে, তেজ! তার শরীর কাঁপছে, কপালে ঘাম। ঠিক তখনই দরজা ঠেলে ঘরে ঢোকে নকল তেজ। উদ্বিগ্ন সুরে বলে, সুধা, তোমার কি হয়েছে, এত জোরে চিৎকার করলে কেন? সুধা চুপচাপ বসে থাকে, তার চোখে অদ্ভুত সন্দেহ। নকল তেজ ধীরে ধীরে এক গ্লাস পানি এগিয়ে দেয়, কিন্তু সেই পানির ভেতর সে অদৃশ্যভাবে মিশিয়ে রেখেছে বিষ। এই নাও, পানি খাও, সে জোর করতে থাকে। ঠিক তখনই ইমন এসে উপস্থিত, তার হাতে আর এক গ্লাস পানি। সুধা, তুমি ওই পানি খাবে না, আমি গ্লুকোজ মিশিয়ে এনেছি, এটা তোমার শরীরের জন্য আর তোমার বাচ্চার জন্য খুব দরকারি। নকল তেজ একটু চমকে ওঠে, গলায় বিরক্তি, তুমি পানি আনলে কেন, আমি তো খাওয়াচ্ছিলাম। ইমন শান্ত গলায় বলে, এই সময় শুধু পানি খাওয়ালেই হবে, সুধার যত্নের জন্য যা যা দরকার আমি করব। শুধু মা নয়, বাবাকেও সুস্থ থাকতে হবে, তার থেকে তুমি বরং এই পানিটা খেয়ে নাও। কথাটা শুনে নকল তেজের মুখ ফ্যাকাশে। সে কোনোভাবেই সেই গ্লাস হাতে নিতে চায় না, কারণ সে জানে ওটার ভেতরেই বিষ। সুধা আর ইমন দুজন মিলে তাকে জোর করতে থাকে। উত্তেজনা চরমে ওঠে। হঠাৎ নকল তেজ রাগে গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলে। কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ে চারদিকে। তার চোখে তখন হিংস্র ঝিলিক। মনে মনে ভাবে, এভাবে কিছু হবে না, অন্যভাবে কাজ করতে হবে। পরের দিন ভোরে বাড়ির সিঁড়ির ধাপে ধাপে সে চুপিসারি তেল ঢেলে রাখে। পরিকল্পনা, সুধা সিঁড়ি দিয়ে নামবে, পা পিছলে পড়ে যাবে, তার গর্ভের সন্তানও নিরাপদ থাকবে না। নিচে দাঁড়িয়ে নকল তেজ অপেক্ষা করতে থাকে, মুখে শয়তানি হাসি। তার মনে একটাই লক্ষ্য, সুধার জীবন ভেঙে দেওয়া, তেজ বসু মল্লিকের অস্তিত্ব মুছে ফেলা আর কিংশুক লাহিড়ীকে নিজের নিয়ন্ত্রণে আনা। কিন্তু ভাগ্য সবসময় ষড়যন্ত্রের পক্ষে থাকে না। ঠিক যখন সুধা সিঁড়ির দিকে এগোচ্ছে, ইমনের চোখে পড়ে ধাপের ওপর অস্বাভাবিক চকচকে তেল। সে দ্রুত ছুটে এসে সুধাকে থামায়, সাবধানে, এখানে তেল কে ঢেলেছে? পরিস্থিতি মুহূর্তে পাল্টে যায়। বাড়ির সবাই জড়ো হয়। নকল তেজের মুখে তখনও ভান করা উদ্বেগ, কিন্তু তার কপালে ঘাম। সন্দেহের দৃষ্টি ধীরে ধীরে তার দিকে ঘুরতে থাকে। সুধা এবার দৃঢ় চোখে তাকায় তার দিকে। গতরাতের দুঃস্বপ্ন যেন বাস্তবের সাথে মিল খুঁজে দেয়। তার মনে প্রশ্ন, এই মানুষটা সত্যিই কি তেজ, নাকি কেউ তার জীবনে ছায়া হয়ে ঢুকে পড়েছে? লাহিড়ী বাড়ির ভেতরে শুরু হয় এক অদৃশ্য লড়াই। একদিকে মায়ের সুরক্ষা, সন্তানের ভবিষ্যৎ, অন্যদিকে প্রতিশোধ আর প্রতারণার জাল। সত্য আর মিথ্যার এই সংঘর্ষে কে জিতবে তা সময়ই বলে দেবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, সুধা আর আগের মতো অসহায় নয়, সে এখন সতর্ক। আর নকল তেজের প্রতিটি পদক্ষেপ বলে, এবার তুমি কিছুতেই রক্ষা পাবে না সুধা, তোমার পেটের বাচ্চাকে তো আমার মারতেই হবে। কথাটা বলেই পাশে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। পরবর্তীতে সুধা নামতে গিয়ে পড়ে যেতে যায়। ঠিক তখনই ইমন এসে ধরে ফেলে এবং আস্তে আস্তে ড্রয়িং রুমে নিয়ে আসে। এরপর বাড়ির সবাই ড্রয়িং রুমে চলে আসে এবং কাননবালা দেবী বলে, এই বাড়িতে কেউ যদি সুধার এবং আমার বংশের প্রদীপের ক্ষতি করতে চায়, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। সুধার ক্ষতি আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এদিকে লাজবন্তী বলে, সুধাপুত্র চোখ কথায় থাকে, আকাশের দিকে তাকিয়ে হাঁটো নাকি? তখনই ঝিনুক বলে ওঠে, আপনি না জেনে না শুনে দিদিকে একটা কথা বলবেন না। আপনি কি এখানে ছিলেন? দিদি কোন দিকে তাকিয়ে হাঁটছিল সেটা কি আপনি দেখেছেন? এরপর তেজ এসে সুধাকে বলে,
তুমি ওখানে পড়লে কি করে? আর ওখানে তেল পড়ল কিভাবে? এই বাড়িতে কে আছো যে আমার সুধার ক্ষতি করতে চায়? পরবর্তীতে নকল তেজ লাজবন্তীর দিকে আঙ্গুল তুলে বলে, আপনি করেছেন এটা, তাই না? আমি প্রথম দিন থেকে দেখছি আপনি সব সময় সুধার বিরুদ্ধে কথা বলেন। সুধার ক্ষতি করার জন্য হয়তোবা রান্নাঘর থেকে সর্ষের তেল এনে সিঁড়িতে ফেলে রেখেছেন। তেজের কথাটা শুনে সুধার মনে খটকা লাগলেও চুপচাপ বসে থাকে। অপরদিকে লাজবন্তী কান্না করে বলে, আমি হয়তো সুধাকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু আমি কখনোই ওর ক্ষতি করার চেষ্টা করিনি। এদিকে আশুতোষবাবু বলে, তুমি আমার আম্মার বিরুদ্ধে এত বড় অ্যালিগেশন আনতে পারো না? আমার আম্মা কোনো ক্রিমিনাল নয়। অন্যদিকে জ্যোৎস্না বলে, যে ভাই আমার জন্য প্রাণপাত করতে রাজি ছিল সেই ভাই আমাকে বাড়ি থেকে চলে যেতে বলল। এরপর সুধা চলহামার স্যাম্পল এবং ডিএনএ টেস্ট করে আশুতোষবাবুকে দিয়ে বলে, বিচ্ছু এবং নকল তেজের চোখের পাওয়ার কোনোভাবে এক হচ্ছে না। এই সব কিছু একটা মানুষের সাথে মিলে যাচ্ছে, সেটা হচ্ছে সার্থক। সার্থকের কথা শুনে সবাই অবাক হয়ে বলে। আর আশুতোষবাবু বলে, তোমরা এসব কি বলছো? আমি নিজে ওকে টার্গেট করেছিলাম। পরক্ষণেই সুধা বলে, এখন আপনাকে খুঁজে বের করতে হবে কোন মর্গে সার্থকের লাশ নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে কি হয়েছিল। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই নকল তেজ বিচ্ছুর কাছে গিয়ে বলে, তুমি তো আবার বাবা হতে চলেছ। তেজ বসু মল্লিক, কিন্তু আমি ওই সন্তানকে কিছুতেই পৃথিবীতে আসতে দেব না। তখন তেজ রেগে বলে, তুই আমার সুধা আর আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না। পরবর্তীতে নকল তেজ বলে, আমি তোর ভাই সার্থক। আগামী পর্বে আমরা দেখতে পাব বিচ্ছু এবং সুধার ঘনিষ্ঠ হওয়ার ছবিগুলো। কাননবালা দেবী এবং ইন্দ্রজিৎ বসু মল্লিক বলে, এইসব কি সুধা? তখন সুধা বলে, তোমরা যাকে ড্রাইভার ভাবছ